বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের দেশে একটা নির্বাচনী আবহাওয়া বিরাজমান এখন, নির্বাচনী বাতাস বইছে। সবসময়ই নির্বাচনী আমলে আমাদের দেশে কিছু ঘটনা অঘটন ঘটে যায়। আমি এই সেন্সে বলছি যে এই সময় কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিতভাবে খুব দল বদলের হিড়িক লেগে যায়। দেখা যায় আজীবন রাজনীতি করছে একটা দলের, সেই দলের নমিনেশন না পেয়ে আজীবন 14 কোটি উদ্ধার করে যেই দলের বিরুদ্ধে রাজনীতি করেছে সেই দলের নমিনেশন কিনে সংসদ সদস্যের পদে নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতা করে। তো এরকমের পাগলা পাগলি, এরকমের হতচকিত কাজ বাংলাদেশের রাজনীতিতে একটা অতীব সাধারণ বিষয়। আর এইগুলা ঘটার মূল কারণ হলো আদর্শহীনতা, রাজনীতিতে আদর্শহীনতা। রাজনীতিতে এখানে সুবিধাবাদী মানে একটা ব্যবসা, মানে ব্যবসা তো করতে কিছু পুঁজি লাগে, কিন্তু এই দেশের রাজনীতি করতে কোনো পুঁজি লাগে না। এই দেশের সফল সফল ব্যবসা এবং পুঁজিহীন ব্যবসা হলো রাজনীতি। কি একেবারে তৃণমূল থেকে শুরু করে একদম কি বলবেন একেবারে কেন্দ্রীয় নেতা নেতৃত্ব পর্যন্ত, এখানে পুঁজি ছাড়া রাজনৈতিক ব্যবসা হলো সফল ব্যবসা। আর এই কারণে দেখা যায় এখানে আদর্শবাদিতা বলতে কিছু নাই। আজীবন দেখা যায় যে মুজিব আদর্শের সৈনিক, কিন্তু নির্বাচনের সময় না পাইয়া, কি নমিনেশন না পাইয়া সে একেবারে যেই জিয়াকে মানে উদ্ধার করেছে আজীবন রাজনীতি করতে গিয়ে, সেই জিয়ার আদর্শের সৈনিক বনে গিয়ে উনি ধানের শীষ নিয়ে রাজনীতি করেন। এরকমের ঘটনা অঘটন এ দেশে একেবারেই স্বাভাবিক ঘটনা। এ জাতীয় রাজনৈতিক পাগলামি এদেশের একটা সাধারণ চিত্র। তো এবছরও সেই চিত্র থেকে আমরা বঞ্চিত হই নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দেখেছি যে শুরু থেকে বিপিনুর থেকেই শুরু করি। এই বিপিনুরের রাজনীতির উত্থান কিন্তু হয়েছে বাংলাদেশের দুইটার বড় রাজনৈতিক দলের বিরুদ্ধে করে। আপনারা হয়তো জানেন যে বিপিনুর তো রাজনীতিতে উত্থান ঘটেছে কোটা বিরোধী আন্দোলন 2008 সনে এদেশে চাকরির ক্ষেত্রে একটা মানে বৈষম্যধারী কোটা বিদ্যমান। কোটা হলো চাকরির ক্ষেত্রে মেধার বাহিরে কিছু বিশেষ সুযোগ সুবিধা দিয়ে চাকরি দেওয়া হয়, এই জাতীয় একটা অবস্থা। তো এই কোটা চাকরি থেকে দূর করা হোক, এই চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে বিপিনের উত্থান। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওই সময় সে এই আন্দোলন করে দেশের ছাত্র সমাজ অ্যাজ ওয়েল অ্যাজ দেশের আপামর জনগণের কাছে পরিচিত হয়ে ওঠে এবং মানে একটু প্রিয় হয়ে উঠেছিল। এই কারণে সেই বাংলাদেশে যেন আজই এই 54 বছর ধরে বিশেষ করে কয়েকটি ধারা আছে, যেমন অবশ্য এদের তো মানে একই চিন্তার, একই রকমের, একই ভাবনার সুবিধাবাদের রাজনীতিক, যেমন জাতীয় পার্টি ছিল, আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল। এই 54 বছর দেশটাকে রাজনৈতিক পালাবদলের মাধ্যমে সরকারে গিয়ে দলের পালাবদলের মাধ্যমে দেশটাকে লুটেপুটে খেয়েছে। সেই প্রচলিত তিনটে রাজনীতির দলের, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক ধারার বিপরীতে এই বিপিনুরের একটা স্লোগান ছিল। বিপিনুরের কথাগুলো তখন অনেকেই পছন্দ করেছিল, কারণ তারা বাংলাদেশের দুজন অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা তা জিয়াউর রহমান, তাদেরকে লালন করত, তার বক্তব্যের বিরুদ্ধে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে। কিন্তু এই দুইটা দলের রাজনীতিকে সে প্রচণ্ড রকমের ঘৃণা এবং অপছন্দ করত, এবং এই কথা বলে যেটা সাধারণ মানুষের দেশে পছন্দ করত, সেই কথা বলেই বিপিনের রাজনৈতিক মানে বক্তব্য বিবৃতি শোনা যেত। আর একটা কথা শোনা যেত ভারতের আধিপত্যবাদ বিরোধী কথাবার্তা। তো এই কথা বলে সে দেশের মানুষের, ছাত্র সমাজের এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বিদেশে যারা আছে সুধী শুভাকাঙ্ক্ষী এবং বিদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট, তারা তখন এই বিপিনুরকে বেশ ফ্লোর দিয়ে উঠিয়ে নেন।
তিনি বাংলাদেশের রাজনীতিতে প্রচণ্ড রকমের একটা মানে মজবুত স্থানে অবস্থান করছিলেন বিপিনুর, জাতির একটা আইকন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তো এই 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 ছাত্ররা এই এই আন্দোলন থেকেই তিনি ওই ডাকসু নির্বাচন করেন, আন্দোলন থেকে পরিচিত হয়ে। তখন ডাকসু ছাত্র ছাত্রীরা, ওখানে তো দেশের বিবেকবান ছাত্রছাত্রীরা পড়ালেখা করে বা দেশের মেধাবী ছেলেমেয়েরা পড়ালেখা করে, তারা বাংলাদেশের এই দুইটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগ এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রদল ছাত্রলীগকে চরমভাবে প্রত্যাখ্যান করে, চপটাঘাত করে দিয়ে এই বিপিনুরকে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে থেকে উঠেই আনে বিপি বানিয়ে। তো সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এই জন বিপিনুর যে নির্বাচিত হয় সাধারণ ছাত্রছাত্রীদের ভোটে, এর দ্বারা প্রমাণিত হয়েছে, এই ছাত্রছাত্রীরা প্রমাণিত করেছে যে বাংলাদেশে প্রচলিত দুইটা ধারার রাজনীতি, দ্যাট ইজ বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি, ছাত্র কি যেন কয়, জাতীয় পার্টি তো আগেই শূন্যের কোটা, প্রায় শূন্যের কাছাকাছি চলে গেছে, আইসিইউতে ছিল, ও তো ছাত্র সংগঠন নাই, মুরব্বী সংগঠন শততা বিভক্ত হয়ে আইসিইউতে বিদ্যমান ছিল, কিন্তু শেখ হাসিনা পুঁটি দিয়ে কোনো প্রকারে তাদেরকে কোরামিন দিয়ে বাঁচাই রাখছিল শেখ হাসিনার স্বার্থে। তো যাই হোক, তো সেটা তো গুনায় আনার বিষয় ছিল না। তো ছাত্রদল এবং ছাত্রলীগ এই দুইটাকে প্রত্যাখ্যান করে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে থেকে উঠে আসা বিপিনুরকে তা নির্বাচিত করেছিল। তো বিপিনুর জানি না এই এই সেই নির্বাচন থেকে কি নিজেকে মূল্যায়ন করেছে। তো সেই বিপিনুর কিন্তু বিপি হইয়া সেই প্রচলিত দুইটা ধারা রাজনীতির বিরুদ্ধে করেই এদেশের মানুষের মনে স্থান নিয়েছিল। কিন্তু সেই বিপিনুর অল্প দিনের ভিতরেই নানা রকমের তর্কে বিতর্কিত হয়ে ওঠে। সে 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 মানে দুবাইয়ে গিয়ে আমরা শুনেছি যে বাংলাদেশের সাথে রাজনৈতিক মানে কূটনৈতিক সম্পর্ক নাই। ইসরায়েল, যে দুনিয়ার কুখ্যাত রাষ্ট্র ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই, সেই ইসরায়েলের মোসাদের সাথে সে ফিটিং করে, এ নিয়ে নানা তর্ক বিতর্কের সৃষ্টি হয়। সেই বিপিনুর তার দলকে পুনর্গঠিত করার জন্য, দলকে বিস্তৃত করার জন্য, মজবুত ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করার জন্য একজন মুরব্বী রেজা কিবরিয়া ওনার সাথে ওনার মানে দলে এনে ওনাকে সভাপতি বানিয়ে দল গঠন করে। কিছুদিনের ভিতরে তার সাথে মানে বনিবনা না হওয়ার কারণে দল ভাঙন হয়। ইতিপূর্বে রেজার বিরুদ্ধে হাজারো রকমের দুর্নীতির কথাবার্তা শুনে টেনে রেজা বাংলাদেশের রাজনীতির সেই দিনে একটা আইকন হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছিল, সেই অবস্থা ছিটকে পড়ে। তো রেজা মানে বিপিনুর অতঃপর একটা বলা যায় একটা অখ্যাত না হলেও তার ওই বক্তব্য বিবৃতি সর্বস্ব একটা রাজনৈতিক দলে পরিণত হয়। তো দেখা গেছে এই অবস্থায় সে কখনো বিএনপির পক্ষে, কখনো মানে অমুকের পক্ষে, কখনো তমুকের পক্ষে, সকাল দুপুর বিকেল এক এক রকমের এক কথা সে বলতেছিল। তাকে চেনা আসলে ডিফিকাল্ট হয়ে ওঠে রাজনীতির মাঠে, আসলে সে কি। তো যাই হোক, মানে একুল উকুল সব কুল হারিয়ে তখন এক সময় সে এক কথা বলে, সে সবার কাছ থেকে কিন্তু একটা মানে অপ্রিয় পাত্রই হয়। আর রাজনীতির তার অবস্থান ছিল যে জনগণ বিচ্ছিন্ন হয়, শুধুমাত্র বক্তৃতা সর্বস্ব, কয়েকজন নেতা সর্বস্ব দল। তো বিগত দিনে আমরা যেমন এই কমিউনিস্ট পার্টির রাজনীতিগুলো দেখেছি, দলগুলো দেখেছি, ঠিক তেমনি সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এমনি ধরনের রাজনীতিতে আরো কয়েকটা নেতা সর্বস্ব রাজনৈতিক দল আছে। যেমন বিগত দিনে আমরা দেখেছি রাশেদ খান মেননের কমিউনিস্ট পার্টি, তারপরে হাসান নাকিনুর জাসদ, তারপরে আমাদের মানে আরেকজন জাতীয় নেতা আসাম আব্দুর রবের জেএসডি, এইসব দল কিন্তু নেতা সর্বস্ব দল। এদের কিন্তু সামাজিক মানে রাজনৈতিক কোনো ভিত্তি নাই। কারণ এরা যদি রাজনৈতিক মানে মাঠে কম্পিট করে সংসদ সদস্য নির্বাচনে ব্যক্তিগতভাবে বা একক দলীয়ভাবে, তাহলে এরা জামানত হারাবে একেবারে মানে নিশ্চিতভাবে। তো বিভিন্ন সময় দেখা গেছে এরা রাজনৈতিক এই পট পরিবর্তনের প্রেক্ষিতে একটা অপশান সৃষ্টি হয়, সেই অপশান্সের সময় তা নির্বাচিত হয়ে আসে। তো রাজনৈতিক অপশান্সে নির্বাচিত হয়ে আসছেন আমাদের দেশে আসাম আব্দুর রব মহোদয়। উনি এরশাদকে সমর্থন দিয়ে এরশাদের সাথে নির্বাচন করে উনি নির্বাচিত হয়ে আসছিলেন। যদিও উনি জাতীয় ফিগার, কিন্তু ওনার যে দল, সেই দল বাংলাদেশের মানুষ খায় না বলে উনি কখনো দলীয়ভাবে নির্বাচিত হতে পারেন নাই। পরবর্তীকালে ওনাকে কিন্তু নানা রকম মানে ট্রলও করা হয়েছে, মানে গৃহপালিত বিরোধী দল ইত্যাদি বলে। যাই হোক, পরবর্তীকালে উনি বোধহয় নির্বাচিত হতে পারছেন কিনা আমি জানি না, নিজের দলীয়ভাবে পারেন নাই। তো এই রকমের দল সর্বস্ব যেন নেতা সর্বস্ব দল পতিত সরকারের সাথে আমরা দেখেছি, আসানুল্লাহ কিনু, রাশেদ খান মেনন, এরা কিন্তু কঠিনকালেও ঠিক দলের ব্যানারে নিজস্ব দলের
দল নিয়ে যদি নির্বাচন করেন তাহলে ওনাদের জামানত না, ওনারা হয়তো দেখা যায় যে একেবারে নিজের ঘরের লোক, ওনার বউ বা ছেলে মেয়ে ওনাকে ভোট দিতেন না বা দিত না, দেয় না, এমন অবস্থা হয়। তো এইরকম অপশানসে ওই সরকারের কোনো কোনো দলের বড় বড় কোনো দলের সাথে লেজুর হয়ে তাদের সাথে আতাত করে করে তারা বিগত 14 বছর ধরে সরকারেও ছিলেন, মন্ত্রীও ছিলেন, আওয়ামী লীগের সাথে নৌকায় চড়ে। তো যেই আওয়ামী লীগের বিরুদ্ধে তারা আজীবন রাজনীতি করছেন, আমরা দেখছি হাসানুল্লাহ কিনুকে 7ই নভেম্বরে ট্যাঙ্কের উপর উঠে সেই উৎসাহ উদ্দীপনা করেছে গণবাহিনীর সদস্য হিসেবে, দ্যাট ইজ শেখ মুজিবের বিরোধী। তারপরে মতিয়া চৌধুরী ছিলেন যে শেখ মুজিবের চামড়া দিয়ে তারা ডুগডিগ বাজাতেন বক্তব্যের শুরুতেই, তারাই ছিলেন একজন আওয়ামী লীগের মানে যাদের নেতা। যাকে ওই কথা আমি বলতেছেন, আমি সাম্প্রতিককালের কথাগুলো বলবো। আমরা এই সাম্প্রতিক রাজনীতিতে আমরা দেখেছি জুনায়েদ সাকি, তারপরে মান্না, তারপরে মানে এই বিপিনুর, তারপরে এর পরবর্তীকালে দেখলাম আবার কি এনসিপি নামক একটা ছাত্র সংগঠনের উত্থান, ছাত্রদের থেকে ছাত্র মানে রাজনৈতিক দলের উত্থান। তো সবারই তো আসলে আমার কাছে মনে হয় এই নির্বাচনের সময় এসে মানে একটা মানে কেমন একটা আদর্শহীনতার যে রাজনীতি তাদের, সেই রাজনীতি মানে দেউলিয়ত তাদের প্রকাশিত প্রমাণিত হয়েছে। বিপিনুরের ব্যাপারে তো আগেই বলেছি, তার রাজনৈতিক কোনো অবস্থান ছিল না। তার দেন নির্বাচন এলাকা পটুয়াখালী গলাচিপা কোন্তিনা আসন নাকি, সেখানে তো সে উঠতে গেলে মানে বিএনপির কর্মী বাহিনী দ্বারা বিভিন্ন সময় হেনস্থার শিকার হয়েছে, দাঁড়াতেই পারতো না। তো তারপরে রাজনীতিতে তার এই রকমের টালমাটাল অবস্থা, মোসাদের সাথে সংশ্লিষ্টতা, তারপরে বিকাশ নুন নামে আখ্যায়িত হওয়া, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরে সে একটা বক্তৃতা সর্বস্ব নেতায় পরিণত হয়, তার সে দলের সে এবং তার রাশেদ। তো নির্বাচনের সময় আমরা দেখলাম তার সেই একেবারেই বাচ্চা ধরনের আচরণ রাজনীতির সিদ্ধান্তের ক্ষেত্রে। সেই যাদের রাজনীতির বিরুদ্ধে সে মানে বক্তৃতা বিবৃতি দিয়ে তার রাজনৈতিক উত্থান, তার মানে তার ভিপি হয়েছে যাদের বিরুদ্ধে, যেই ছাত্রদল এবং ছাত্রলীগকে প্রত্যাখ্যান করে তাকে ভিপি বানাইছিল বা সাধারণ ছাত্রছাত্রীরা, সেই চিন্তাটা ভুলে গিয়ে সেই যাদেরকে সে গালিগালাজ করেই সে রাজনীতি করেছে, তাদেরই একটা দলের সে সাপোর্ট নিয়ে সে এখন কি করছে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য সে নির্বাচন করছে। তা আমার কথা হলো এই বিপিনুর কোন আদর্শের রাজনীতি করেছে, কিসের কথা বলেছে সে? এই বিপিনুরকে কিন্তু বাংলাদেশে একটা তৃতীয় একটা শক্তির উত্থান বলে মানুষ ধারণা করে নিয়েছিল প্রথমে এই এনসিপির আগমনের আগে। বিপিনুরকে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির ধারার বাহিরে তৃতীয় একটা ধারা বলে মনে করেছিল। কারণ এখানে একটা কথা দরকার মনে রাখা দরকার, যে বাংলাদেশে আর একটি ধারা আছে, বড় একটা ধারা, সেটা ইসলামী ধারা। সেই ইসলামী ধারা তো তথাকথিত সেকুলাররা সেটাকে গোনায় ধরতে চায় না। এই সেন্স আমি বলছি যে বিপিনুরকে এই সেকুলাররা, বস্তুবাদী রাজনৈতিক গোষ্ঠীর যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশাপাশি ওই দুইটাকে যারা অপছন্দ করে তাদের পাশাপাশি এই বিপিনুর এই দলটাকে একটা উত্থানশীল দল মনে করেছিল। এবং মজার ব্যাপার কি, ওই সময় বিপিনুর যেখানে যেত সেখানে প্রচণ্ড রকম সাড়া পেত দলীয় সংগঠন করার জন্য, যেখানে তো সেখানে এসে ফুলেল শুভেচ্ছা মানে সুশোভিত হতো। কিন্তু দেখেন এখন কিন্তু সে বিপুলের অবস্থা নাই, তা নিজেকে নিজে পচাই ফেলছে। এবং সর্বশেষে নির্বাচনী অবস্থায় এখন মনে হয় বাকিটু সেই পচা নুরো এখন বোধহয় মানে এখন দুর্গন্ধ ছড়ানোর মতো একটা কাজ করেছে। এই জন্য দেখেন আমরা দেখছি বিগত দিনে এই বড় দুইটি দলের রাজনীতির ক্ষেত্রে, এই বড় দুইটি দলে কিন্তু নেতার অভাব নাই, একেবারে রুট লেভেল পর্যন্ত এমপি হওয়ার মতো নেতা নেতৃত্ব আছে এবং তাদের প্রচুর পরিমাণ টাকাও আছে। আর সবচেয়ে সত্যিকার কথা যেটা বলতেই হবে, এই বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, এরা যখন বিরোধী দলে থাকে তখন নানা রকমের রাজনৈতিক হয়রানির শিকার হয়, নিগৃহীত নির্যাতিত হয় সরকারের দ্বারা। কারণ এই দুইটা দলের ভিতরে তো একটা বাঘে মহিষে লড়াই হয়, একটা সাপে নেলের সম্পর্ক রাজনীতির ময়দানে। তো যে দল ক্ষমতায় থাকে, ক্ষমতার বাইরে যারা থাকে এদেরকে খুব হেনস্থা করে। এর বিএনপি ক্ষমতা থাকলে আওয়ামী লীগকে হেনস্থা করে, আর আওয়ামী লীগ ক্ষমতা থাকে বিএনপিকে হেনস্থা করে। আমরা কিন্তু এটা দেখছি। তো এই হেনস্থাকালীন সময় যে এই রুট লেভেলে কিছু নেতা নেতৃত্ব আছেন, সত্যিকার অর্থে তারা চান্দাবাজি করে হোক, যার যেভাবে হোক, তার বিরাট অঙ্কের টাকার মালিক হয়েছে, মানে সরকারে থাকাকালীন সময় শিল্পপতি হয়েছে, বিরাট অঙ্কের টাকার মালিক হয়েছে, নানাভাবে বাজার সিন্ডিকেট করে বা ব্ল্যাক মার্কেটিং করে, সেটা পরের কথা। কিন্তু এইসব নেতা নেতৃত্ব যখন এই
তাদের তৃণমূল নেতা কর্মী যখন নিগৃহীত হয়, নির্যাতিত হয়, তাদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে, অর্থ সাহায্য করে, তারপরে পলিটিক্যাল সাহায্য করে, ঘুষ মামলা করে, সেই খাতে সাহায্য করে ওই লোকাল নেতা নেতৃত্ব, বিএনপি বা আওয়ামী লীগ যারাই হোক না কেন। তো এই সকল নেতা নেতৃত্ব যখন এই নির্বাচনী সময় আসে, তখন কিন্তু ওইসব আসন থেকে নির্বাচনের জন্য আকাঙ্ক্ষিত থাকে, তারা দাবিদারও থাকে, এবং তাদের পিছনে এই রুট লেভেলের নেতাকর্মী কিন্তু তাদের কাজ করার জন্য তারা মানে আপ্রাণ থাকে। এখন দেখেন এইসব জায়গায় যদি এই বিপিনের মতো যদি কোনো মানে মানে নূতন বৈফর কোনো নেতাকে তারা যদি নমিনেশন দেয়, এইটা কিন্তু ওই লোকাল ওই নেতৃত্ব, যেই নেতৃত্ব এতদিন পর্যন্ত এই সংগঠনের মানে শ্রাবণকালে যে নেতা নেতৃত্ব তৃণমূল লোকজনকে বিভিন্ন রকমের সাপোর্ট দিয়ে, অর্থ সাহায্য দিয়ে লালন পালন করে রেখেছে, তাদের সমর্থন পুষ্ট এইসব নেতা নেতৃত্ব কিন্তু কোনো প্রকারেই এই নূতন মানে বসন্তের কুকিলদেরকে মেনে নিতে চায় না, মেনে নিতে পারেও না। আর যেমন নেতা পায় না, মানে যে মানে আশাবাদী এমপি প্রার্থী হবে, এই আশাবাদী নেতা যেমন পায় না, ঠিক তাকে যেন ধারণ করে, অর্থাৎ তার সাহস হচ্ছে যেসব তৃণমূল নেতা নেতৃত্ব এতদিন পর্যন্ত নানা রকম স্যাক্রিফাইস করে দলকে মানে মরণ কাম্য দিয়ে দলের আঁকড়ে রয়েছে, তারাও কিন্তু এসব নূতন বসন্তের কুকুলতে মানতে চায় না। তো এখন কথা হলো, বিপিন কি এইসব কথা জানে না যে কেমন এই যে এই মনে করেন, আমার কাছে মনে হয় যতটা জায়গাতেই এই বিপিনুর বলেন, এই বিপিনের মতো আছে, আরও শোনা যায় মান্না, মাহমুদুল হাসান মান্না, তারপর শোনা যায় জুনায়েদ সাকি, তারপরে শোনা যায় আরও এই রকমের বিভিন্ন জায়গায় আসন দিয়েছে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম কিন্তু বিএনপি ডেডিকেটেড কর্মী আছে, ডেডিকেটেড কর্মী বলছে যে না, মরণ কামড় দিয়ে তারা সেই এই 17 বছর তার দলে টিকে রয়েছে, নানা নির্যাতন নিষ্পেষণ কেস মামলা খেয়ে, এবং এখানে নেতাও ঠিক এইভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা দিয়া লালন পালন করে। নেতা নিজে হয়তো বিদেশে রয়েছে, কিন্তু তাদেরকে মানে প্রবাসী জীবনযাপন করতে বাধ্য হয়েছে, কিন্তু তাদের নেতা তৃণমূল সকলদেরকে তারা লালন পালন করে। এই সকল ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাবে যে এই নেতাকর্মীর এই নূতনদেরকে কোনোদিন মানতে চায় না। তো দেখা যায় যে কুটুম্বদের প্রকাশ্যে বিরুদ্ধে তারা করে, যেন অবাঞ্ছিত ঘোষণা করে, কোথাও কোথাও আবার দেখা যায় যে অবাঞ্ছিত ঘোষণা সরাসরি না করলেও ওই তার ডেডিকেটেড নেতা এবং তাদের কর্মী বাহিনী থাকে, সেই কর্মী বাহিনী তারা গোষ্ঠী সেখানে বিদ্রোহী প্রার্থী দেয়। তো বিদ্রোহী প্রার্থী দেওয়ার কারণে হয় কি, যেহেতু ওই লোকগুলা ওই দলের মানে পুরাতন লোক, মানে ওই সুখে দুঃখে কষ্ট ক্লেশের সময় তারা থাকে, এই মানুষগুলো তখন এই ফ্লোটিং ভোটার থাকে, সেই সাধারণ মানুষেরও কিছু মানে ভোট তারা ক্যাপচার করার সুযোগ পায়। তো ফলে দেখা যায় এই বসন্তের কুকিল যেখানে এইভাবে নমিনেশন দেওয়া হয় জোটের মানে হিসাবে অথবা নূতন যোগদান করাইয়া, যেখানে হোক না কেন, কোনো সময়ই দেখা যায় এরা সাধারণত বেশি একটা মানে ভালো একটা ফল পেতে পারে না। তো এখন এই নুরুল হক নূর তো হয়তো জোটের অংশ হিসাবে ওখানে জোটে যোগ দিয়ে একটা আসন পেয়েছে। রাশেদ খান নামক এক তার সাধারণ সম্পাদক, তাকে ওই রকম প্রথম শুনেছি আসন জোট থেকে মানে তাকে বিএনপি ছাড় দিয়ে তাকে নমিনেশন দেওয়া ছেলে আসনটা ছেড়ে দিয়েছিল, কিন্তু সেখানে রাশেদকে তাকে বিএনপির লোকজন সেখানে অসহযোগিতা করার ঘোষণা দেওয়ার প্রেক্ষিতে রাশেদ নিজেই সেখানে এখন মানে তার দলেই ছেড়ে বিএনপিতে যোগদান করেছে। আমার কথা হলো, সেই বিএনপিতে যোগদান হোক আর ওই বিএনপির ওই মানে জোটের অংশ হিসাবে যেভাবেই হোক না কেন, এই বসন্তের কুকিলদেরকে বিএনপির সেই ডেডিকেটেড যারা 17 বছর যারা নির্যাতিত নিগৃহীত হয়েছে, এবং সেই নির্যাতনকালে তার যেই নেতা তাদেরকে সহযোগিতা করেছে, যেই নেতা এখন নির্বাচনের জন্য এমপি প্রার্থী হওয়ার জন্য যৌক্তিক কারণেই তারা আশাবাদী এবং যৌক্তিক কারণে তাদের পাওয়ারও কথা, সেই লোকদের বাদ দিয়ে সেই বসন্তের কুকিল রাশেদদের জন্য কাজ করবে, এই চিন্তাটা কিন্তু একেবারেই অমূলক চিন্তা। তো দেখা যায় দিন শেষে হয়তো দেখা যাবে এই রাশেদরা ওখানে নির্বাচিত হয়ে আসতে পারবে না, বিপিনুর ওখানে নির্বাচিত হয়ে আসতে পারবে না, কারণ ওখানে স্ট্রং মানে যুগ যুগ ধরে বিএনপি করে এমন একজন স্ট্রং হয়তো বিদ্রোহী থাকবে। সেখানে বিএনপির দলীয় সিদ্ধান্ত থেকে বেশি দূর ওই লোককে বিএনপি থেকে বহিষ্কার করবে। এটা তো আমরা প্রিভিয়াস যুগে দেখেছি, আওয়ামী লীগের ক্ষেত্রেও দেখেছি, বিএনপির ক্ষেত্রেও দেখেছি, বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করে দল থেকে বহিষ্কার করে, ঠিকই তারা জনসমর্থন নিয়ে তার ডেডিকেটেড কর্মী বাহিনীর সম্মতে নির্বাচিত হয়ে আসে, পরে আবার তারা ঘরের ছেলে ঘরে ফিরে আসে, কিন্তু কপাল পরে কার, ওই জোট থেকে যে নির্বাচন নমিনেশন দেয় তার কপাল পরে।
হ্যাঁ, অথবা নূতন যেন বসন্তের কুকিলা আসে তার কপাল পরে। কিন্তু নির্বাচনের সময় বহিষ্কার নাটক করলেও পরবর্তীকালে নির্বাচিত হয়ে আসলে এমপি হিসেবে তাকে ঠিকই আবার ঘরে তুলে নেয়। তো এই যে নির্বাচনী হালচাল, এগুলা কি এই নুরুল হক নূর, তারপরে রাশেদ খানেরা কি দেখে নাই? তা তারা কি করলো এখন শেষ পর্যন্ত? তাদের কিন্তু একটা, আগেই বলছি, তারা কিন্তু একটা দেশের নির্বাচনী একটা তৃতীয় একটা শক্তি হিসেবে দেশের মানুষ মনে করে উঠছিল। কারণ এটা সত্য কথা, দেশের বিরাট অংশ সাধারণ মানুষও কিন্তু এই আওয়ামী লীগ বিএনপির রাজনীতিকে পছন্দ করে না। তো আওয়ামী লীগ পরিত্যক্ত হয়েছে, বিএনপি আওয়ামী লীগের স্থান দখল করেছে। তো একেবারে হুবহু আওয়ামী লীগের স্থান দখল করেছে, নানা কারণে, আদর্শিক কারণে হোক, তারপরে সেই দেশের মানুষের সাথে আচরণের কারণে হোক। তো এখন বিএনপি 17 মাসে, আওয়ামী লীগ 17 বছর যতটুকু গণ অধিকৃত হয়েছে, গণ বিচ্ছিন্ন হয়েছে, 17 মাসে বিএনপি ততটুকু গণ বিচ্ছিন্ন হয়েছে। তো এই অবস্থায় রাশেদ খানের মতো একটা ছেলে, যে একটা ব্যতিক্রম ধারা সৃষ্টি করার জন্য তাদের কথা ছিল, নুরুল হক নূরের মতো একটা ছেলে, যাদের ব্যতিক্রমিত ধারা সৃষ্টি করার কথা ছিল, জনগণ তাদের দিকে তাকিয়েছিল, তারা কিভাবে সেই আজীবন, তাদের জন্মই হয়েছে যেই ধারাটির বিরুদ্ধে করে, যাদের দুর্নীতি, তাদের মানে সুবিধাবাদী রাজনীতি এর বিরুদ্ধে করে, তাই না? তো সেই দলটির সাথে জোটবদ্ধ হোক অথবা দলে যোগদান করে হোক, তো তারা যেন আজকে নির্বাচন করতে যাচ্ছে, তা তাদের মুখোশটা জনগণ চিনে ফেলেছে না। এখন তারা গলাবাজি করে, সোশ্যাল মিডিয়া যা কিছুই বলুক না কেন, তাদের স্বরূপটা উন্মোচিত হয়ে গেছে। তাদের কোনো আদর্শ নাই আসলে। আসলে তারা ওই জনগণকে ব্যবহার করে একজন এমপি হওয়ার, এবং প্রচলিত যে রাজনীতিবিদ, যে সুবিধাবাদী রাজনীতিবিদ, সেই রাজনীতিবিদের মতোই একজন রাজনীতিবিদ এখন হয়ে গেছে। তাহলে বিএনপিকে, ওই রাশেদ খানের আসনে কেন তারা বিএনপির জন্য সাবেক একজন লোক, ওইখানে যে ডেডিকেটেড লোক, মানে কর্মীদের যে পালছে, ওখানে যে এই 17 বছর যে মরণ কামড় দিয়ে রয়েছে দলে, সেখানকার যদি নিজস্ব দলের যে যোগ্য প্রার্থী এমপির বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ায়, তো তাকে কেন ওই এলাকার মানুষ ভোট দেবে না? কেন রাশেদকে খাবে? কোন দুঃখে খাবে? কারণ ওই প্রার্থী এবং এই রাশেদের মতো প্রার্থীদের সাথে কোনো তো পার্থক্য নেই। তারাও সুবিধাবাদী রাজনীতিক, এই রাশেদও সুবিধাবাদী রাজনীতিক। কারণ সে একজন এমপি হওয়ার জন্য তার দুনিয়ার এতদিনকার কথাবার্তা সব কিছু বস্তা ভরিয়া ওই ডাস্টবিনে ফেলাই দিয়া এখন সে বিএনপির সুবিধাবাদী রাজনীতির ধারার রাজনীতি করলেন। এবং যতই বলেন যে বিএনপিতে এসে উনি বিরাট একটা ধারা সৃষ্টি করবেন, বিএনপি দলের নেতৃত্বে দেন, বা বিএনপির দলের দেন মানে শীর্ষ পলিসি মেকারদের, পলিসির বাহির উনি কি করবেন, এইগুলো যেন এখন বলে, এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ কি বোকা, মানুষ বোঝে না, তাহলে রাশেদ খানকে মাইপে ফেলেছে না? ঠিক একইভাবে নুরুল হক নূরের ক্ষেত্রে একই কথা। ওই একই ক্ষেত্রে আমি বলবো আজকের একজন বর্ষিয়ার নেতা মান্না, কি মাহমুদুল হাসান, মাহমুদুর রহমান মান্না, একজন তুখোর ছাত্রনেতা ছিলেন। উনিও একই সেই ভুল করে, উনি আজকের বিএনপি জোটে দিয়ে রাজনীতি করতে চান। যাই হোক, মানে নমিনেশন কেনে নুরুল হক কি যেন দুনিয়ার সাকি, একই আমি এই সবগুলোকে একই ধারার মনে করি। আসলে এদেরকে শেষ পর্যন্ত দেখা যাবে, দিন শেষে হিসাব নিকাশে দেখা যাবে যে এরা তো ওই প্রত্যেকটা জায়গায় দেখা যাবে যে বিএনপির বিদ্রোহী একজন প্রার্থী দাঁড়াইছে। হ্যাঁ, আর এই দুই দলের এরাও দেখা যাবে যে কোনো জায়গায় হয়তো বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়ে গেছে, কোনো জায়গায় দেখা যাবে বিএনপির বিদ্রোহী প্রার্থী, এবং এই যেহেতু মানে এই জোর দিয়ে দিয়েছে, কিছু কিছু লোক এখানে কাজ করবে আর কিছু কিছু লোক বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করবে, মাঝখান দিয়ে গোল দেবে। যদি সম্ভব হয় যে এই নূতন একটা ধারা সৃষ্টি হচ্ছে, ইসলামী দলগুলোর নেতৃত্বে নূতন একটা ধারা বাংলাদেশে আজকে যেটা জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে যাচ্ছে, এই ধারার লোকজন যদি থাকতে পারে এবং প্রভাবমুক্ত নির্বাচন হয়, তাহলে তারা হয়তো নির্বাচিত এখানতে হবে অপশন, মানে মানে ফাঁকে গোল দিয়ে আসবে। জনগণ এদেরকে পছন্দ করবে না, দুই দলের টাকাটাই খাবে, যারা পছন্দ করবে তাদের ভোট ভাগ হয়ে যাবে। তার ফলে এই তৃতীয় নূতন যেন শক্তি, ইসলামী জোটের নেতৃত্বে যেন একটা ধারা সৃষ্টি হয়েছে, এরা যথেষ্ট সম্ভাবনা আছে সেই সব জায়গা থেকে নির্বাচিত হয়ে আসা। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আরেকটি কথা বলবো, এনসিপি তো একটা অপরিপক্ষ রাজনৈতিক দল, একেবারে বাচ্চাদের একটা রাজনৈতিক দল। এদের কোনো রাজনৈতিক আদর্শ তো আসলে নাই, রাজনৈতিক দর্শন কি তাও এখন পর্যন্ত মানুষ জানে না। এরা তো জুলাই বিপ্লবের যে একটা স্লোগান, সেই স্লোগানকে কেন্দ্র করেই তাদের রাজনৈতিক দর্শন, রাজনৈতিক ধারা। এখন কথা হলো এই এনসিপিকে যারা লালন করে, তারা তো জুলাইয়ের অভ্যুত্থান, জুলাই বিপ্লবের থেকে তাদের জন্ম। এখন জুলাই বিপ্লব যেই চিন্তা চেতনা লালন করে, সেই চিন্তা চেতনা লালনকারী যেই সব গোষ্ঠী, যেই সব দল, তারাই তাদের বন্ধু। এখন দেখা গেছে এই জুলাই অভ্যুত্থানের পরে এই সাধারণত এই
আমরা আমরা যদি মূল্যায়ন করি তাহলে দেখতে পাই যে 8 দলের নেতৃত্বে যে ইসলামী সংগঠনগুলো আছে এবং ইসলামী দলদের নেতৃত্বে যে 8 দল যে জোটটা আছে সেই জোটটাই কিন্তু এখন পর্যন্ত জুলাইয়ের যে চেতনা, সেই জুলাইয়ের মানে বিপ্লবের চেতনা এবং তাদের দাবি এখনো পুরোপুরি লালন করে। এছাড়া বিএনপি কিন্তু এখন বলা যায় নব্য আওয়ামী লীগের চিন্তা চেতনা লালন করা শুরু করছে। নানাভাবে বিএনপি নিয়ে এখন কিন্তু নানা রকমের তর্ক বিতর্ক বাজারে চাউর হচ্ছে, তাই না? তো এখন এটা কিন্তু বাস্তবতা। বাংলাদেশে রাজনৈতিক ধারা দুইটা, একটা হচ্ছে ভারতীয় তাবেদারিত্ব বা ভারতীয় আনুগত্য, ভারতীয় আধিপত্য মেনে নিয়ে এতদিন যে আওয়ামী লীগ রাজনীতি করত ওই কেন্দ্রিক একটা রাজনীতি ধারা, এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা রাজনৈতিক ধারা। এবং সেই ধারা ভারতীয় আধিপত্য বিরোধী রাজনৈতিক ধারা কিন্তু লালন করে এখন এই ইসলামী দলগুলোর নেতৃত্বে যেই কতগুলা দল এখানে সমবেত হয়েছে, সেখানে ইসলামী দলও আছে কতগুলো এবং নন ইসলামিক দলও আছে, তারা মধ্যমপন্থী, যেমন শফিউল আলম প্রধানের প্রধানের ছেলে রাশেদ প্রধান, তারপরে আমাদের বীর মুক্তিযোদ্ধা অলি আহাদ উনিও যোগদান করেছেন শোনা যাচ্ছে। তারপরে এই রকমের আরো দুই একটা দল আছে যারা ভারতীয় আধিপত্য বিরোধী রাজনৈতিক ধারা বা চিন্তা ভাবনা লালন করে। কিন্তু এখন এনসিপি কিন্তু আসলে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধেই স্লোগান দিয়ে যাত্রা শুরু করেছিল। এনসিপির মূল চেতনাই হলো ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা। এখন ঘটনা হচ্ছে এই যেহেতু এনসিপির ভিতরে ডানপন্থী, বামপন্থী, পূর্বমুখী, দক্ষিণমুখী নানা রকমের মানুষ এখানে ছিল, ছাত্রীরা ছিল। তো এখন ঘটনা হয়েছে, তো ভারতের আধিপত্যবাদ বিরোধী এবং প্রচলিত দুইটা ধারার রাজনীতি ছিল। আমরা শুনেছি সেই বিপ্লবের পরপরেই এরাই স্লোগান দিয়েছে যে নৌকা ধানের শীষ, দুই সাপের সমান বিষ। এখন কথা হলো যাইয়া এই এনসিপিকে আমরা মানে শুনেছি যে তারা বিএনপির সাথে মানে যোগ দেবে। তাহলে তার কথা হলো এই এনসিপি যারা নেতৃত্বে ছিল তখন তাদেরকে আমরা কিন্তু আসলে মানে একটু সমালোচনার দৃষ্টিতেই আমরা দেখতাম। কারণ তাহলে তাদের সেই জুলাই চেতনা তাদের ভিতরে থাকলো কোথায়? কারণ এখন তো বিএনপি কিছুটা বিতর্কিত দল, তারা যেন ভারতের প্রতি একটু উদার, যেটা আওয়ামী লীগের শূন্যস্থানে তারা পূরণ করেছে, এইটাই অনেকে বলতে চায়, রাজনৈতিক অ্যানালাইজাররা, বিশ্লেষকরা বলতে চায়। তাহলে এনসিপি তো রাজনৈতিক দর্শনরা ভারতের আধিপত্যবাদ বিরোধিতা, সেখানে বিএনপির সাথে তারা মিলতে গেল কিভাবে, কোন চিন্তা করে? যাই হোক, দিন শেষে তারা হয়তো সেই চিন্তাটা লালন করতে পেরেছে। তা হয়তো তাদের সাথে আসন ভাগাভাগির বুড়িমারাত না হোক আর যেভাবেই হোক না, তারা বিএনপি থেকে তো চলে এসে এখন তারা এখন সেই যারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে ধারাটা বাংলাদেশে বর্তমানে বিদ্যমান, যে সেই ইসলামী দলের নেতৃত্বে যে ধারাটা আছে সেইটা, তো সেখানে শেষ পর্যন্ত তারা এনসিপি যোগদান করেছে। আমার কাছে মনে হয় এনসিপি যেই স্লোগান নিয়ে, যেই স্লোগানের ভিতরে, যেই মানে জাগরণের ভিতরে এনসিপির জন্ম হয়েছে, সেই জন্মের ভিত্তিতে কিন্তু এখন তাদের মানে কার্যক্রমটা ঠিক আছে। কারণ এনসিপি তো উত্থানই হয়েছে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে। তো এখন বিএনপি কিন্তু কোনো না কোনোভাবে এখন ধরা হয় যে বিএনপি কোনো না কোনোভাবে ভারতের আধিপত্যবাদকে মেনে নিয়েই তথাকথিত লিবারেল ওই ভারতের সাথে বা আমাদের যে এই যে এনসিপি বা আমাদের যে নূতন প্রজন্ম ভারতের যে তীব্র বিরোধিতা করে, যেই একটা ধারার সৃষ্টি করেছে, মানে স্লোগান সৃষ্টি করেছে, সেই স্লোগানকে বিএনপি অনেকটা মানে কি বলবো আর কি, একটু গৌণ করেই তারা একটু নতজানু, অথবা নতজানুর কথাটা না বললেও আমি হয়তো তাদের একটু মানে মানে কি বলবো আর কি, দহরম মহরমের রাজনীতি তারা করতে চাচ্ছে আর কি। তো তাহলে এনসিপির সাথে বিএনপির কিন্তু এই দৃষ্টিকোণ থেকে মেলে না। তো এনসিপির সাথে তাহলে এই ধর্মীয় দলগুলোর নেতৃত্বে যে ধারা সৃষ্টি হচ্ছে এর সাথে মেলে বেশি। তো কেন এনসিপি বিএনপির সাথে যাইয়া ওই মানে দর কষাকষি করতে গেছিল, তাহলে কেন আবার তাহলে তারা এই ইসলামী ধারার সাথে আসলো? তো এর দ্বারাও বোঝা গেল তারাও বোধ হয় এই যতটা আদর্শিক অথবা তাদের এই স্লোগান থেকে উঠে আসা যত টাকা চিন্তা ভাবনা করছে, তার চাইতে বোধ হয় তার ওই এমপি হওয়ার মনোবাসনাই বেশি। তো সবকিছু মিলে দিলে দিন শেষে আমাদের কথা হলো এই, বাংলাদেশের হতভাগা জাতি শেষ পর্যন্ত হতভাগাই রয়ে গেল এই সেন্সে যে তারা যেই নূতন প্রজন্মের দিকে একেবারে বুক ভরা আশা নিয়ে তাকিয়েছিল, তাদের মধ্য থেকে আসলে আর উঠে আসলো না কোনো সেই ধারা, যে মানে সুবিধাবাদ মুক্ত রাজনীতিতে যে এই দলীয় স্বার্থবাদ, তারপরে কি বলবেন আর কি সুবিধাবাদ, এইগুলার ভিত্তিতে যে রাজনীতি পরিচালিত হয়ে আসছে আমরা 54 বছর পর্যন্ত দেখেছি। তো তাহলে তার থেকে বাহিরে
আর কেউ আসতে পারলো না, বাইরে কেউ আসতে পারলো না। এনসিপিকেও শেষ পর্যন্ত মূল্যায়ন এটাই করতে হবে, আমাদের মূল্যায়ন যে এনসিপি হয়তো বিএনপির সাথে হয়তো বুনিমুনাত না হয়ে ভাগবা ডরায়, হয়তো বুনিমুনাত না হওয়ার কারণে হয়তো এই 8 দলের সাথে আসছে। তো আমার কথা হলো এনসিপির জন্মের যে দাবি, সেই জন্মের দাবি অনুসারে শুরু থেকেই তাদের কিন্তু 8 দলীয় এই ব্যানার থাকা দরকার ছিল তাদের স্লোগানের প্রেক্ষিতে। তাদের সেই ভারতীয় বিশেষ করে আধিপত্যবাদ বিরোধী এবং সুবিধাবাদহীন রাজনীতির মানে যদি সুবিধাবাদহীন রাজনীতি তারা যদি করে, এই আদর্শ যদি তারা লালন করে, তাহলে শুরু থেকেই তাদের 8 দলীয় ব্যানারে থাকা দরকার ছিল। কিন্তু তারা ওইদিকে যাই যেহেতু ওই বুনিবুনাদ না হওয়ার কারণে আসিয়া তারা কিছুটা রাজনীতির ক্ষেত্রে হালকা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, দিন শেষে তারা তাদের ধারায় এখন পর্যন্ত ঠিক মানে এখন পর্যন্ত তাদের ধারা ঠিক জায়গায় আছে। কিন্তু কিন্তু এখানে দেখা যায় যে এই এনসিপি এই 8 দলীয় ধারার সাথে আসার পরিপ্রেক্ষিতে এনসিপির কিছু নেতৃত্ব মানে এর সাথে দ্বিমত পোষণ করে চলে যাচ্ছে। তাহলে আমি একটা কথা বলতে চাই, এনসিপিকে কিন্তু মানুষ লালন করে, এই বাংলাদেশের মানুষ লালন করছিল যে আওয়ামী বিরোধী এবং এই সুবিধাবাদী 54 বছর সুবিধাবাদী রাজনীতিকদের প্রত্যাখ্যান করার কারণে, একই সাথে ভারতীয় আধিপত্য মুক্ত রাজনীতি করার কারণে, আধিপত্যহীন বিরোধী রাজনীতি করার কারণে। তাহলে এইটা যদি হয়ে থাকে মানে এনসিপি যারা করে সেই নেতাদের লক্ষ্য উদ্দেশ্য বা দর্শন, তাহলে এই যে মানে তাসনিম যারা বা আরো যারা আজকের এই 8 দলের সাথে মিলিত হওয়ার কারণে তারা যেন এই এনসিপি থেকে বাইর হয়ে যাচ্ছে, তারা তারা কোন দৃষ্টিকোণ লালন করতো, তাহলে কোন দৃষ্টিকোণ লালন করতো? এনসিপি তো একক দল হিসেবে আমার কাছে মনে হয় একক দল হিসেবে দিকে এনসিপি তো নির্বাচন করে, তাহলে এটাই বাস্তবতা, তাহলে কিন্তু তারা নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা খুবই কম। এই কারণে মানে নির্বাচনের মাঠে দেখা যাবে বাংলাদেশে সেই ধারা দুটি সৃষ্টি হবে। একটা হচ্ছে যে ভারতীয় তাবেদারি ধারা এবং অ্যান্টি ভারতীয় সেন্টিমেন্টের ধারা, যেটা বাংলাদেশের আবহমান রাজনীতির বৈশিষ্ট্য ছিল, আবহমান নির্বাচনী মাঠের বৈশিষ্ট্য ছিল। ভোটের মাঠে এখন দেখা যাবে, ভোটের মাঠে ভোট এইভাবেই যাবে, ভারতীয় তাবেদার গোষ্ঠী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতিক ধারার ভিতরে ভোট যুদ্ধ। এবং এখানে একটা কথা উল্লেখ করা দরকার, এতদিন বাংলাদেশে যে ভোট হতো, সেই ভোটে কিন্তু বিএনপিকে মানুষ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ধারা মনে করত। একটা কথা মনে রাখা দরকার অবশ্যই। আমার মানে যারা যে রাজনীতি করেন না কেন, আমার মানে সুদেবাংশী আমার মানে প্রিয় বন্ধু বান্ধব সুদী যান, সে বিএনপি করেন আর যে করেন বা যে করেন, আগে বিএনপি স্ট্যান্ডার্ড ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী। এখন কিন্তু বিএনপি দুর্নাম করে ফেলছে যে তারা ভারতীয় আধিপত্যের কাছে নতজানুতা স্বীকার করে তারা আজকের ক্ষমতা যেতে চায়, ভারতের সাথে লিয়াজও করে, কাজেই তারা আওয়ামী লীগের স্থান দখল করছে। বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ ভোট দিত বিএনপিকে বিপুল সংখ্যায়, কেন? এই ভারতের আধিপত্যবাদ বিরোধের কারণে। আজকে যেই শিশুটি বাংলাদেশে জন্মগ্রহণ করে সেই বাংলাদেশের ভারত বিরোধী জন্মগ্রহণ করে, ভারতের আচরণের কারণে। এখন যদি বিএনপি তাহলে সেই ভারতের আধিপত্যবাদীর সাথে অনেকটা মানে লিয়াজও করেই, অথবা তাদেরকে সেখানে কিছুটা নতজানুতা করেই যেহেতু রাজনীতি করছে। তো এখন বাংলাদেশ ধারা 8টা আছে, যেই ধারা ভারতের আধিপত্যবাদ বিরোধী, সেখানেই আছে ইসলামী শক্তি এবং অন্যান্য কিছু রাজনৈতিক দল। তো এখানে মাঝখানে আর কোনো ধারা বাংলাদেশে এখন এই মুহূর্তে নাই, এটা স্পষ্ট। এখানে কোনো দলও নাই, কোনো ধারাও নাই। এখন এই হিসাব নিকাশে যারা মানে এইভাবে যারা আগাই থাকতে পারবেন, তা আমার কাছে মনে হয় এই মৌসুমটা যেহেতু অত্যন্ত গরম, যে অভ্যুত্থানটা মাত্র চলে গেছে, এই গরম মৌসুমে যদি প্রভাবমুক্ত নির্বাচন হয়, বাংলাদেশে কোনো প্রকারে 2008-এর মতো যদি কোনো একটা মানে নির্বাচনী মাঠে বা নির্বাচনী ব্যবস্থাপনার জন্য কোনো একটা বিশেষ গোষ্ঠীর থাবা যদি বিস্তৃত যদি না থাকে, একেবারে জনগণ যদি ঈদের মতো মনের মতো করে নির্বাচনে ভোট দিতে পারে, তাহলে আমার কাছে মনে হয় ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ধারাটা এবার যথেষ্টভাবে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে। তা কাজেই এই চিন্তা করে যেই রাজনৈতিক ব্যক্তি অথবা যেই দল সেই নমিনেশন ক্রয়ের ব্যাপারে কোন ধারার সাথে যাবে, সেই ক্ষেত্রে যদি বুদ্ধিমত্তা পরিচয় দিতে পারে, তাহলেই বোধহয় তারা সফলকাম অথবা ব্যর্থতার বা তাদের বিষয় তাদের নির্ভর করবে। আমি আবারও বলছি, এখানে ব্যক্তি যদি কেউ দাঁড়ায়, 2-1 হয়তো দেখা যায় যে এনসিপির ওই হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগতভাবে হয়তো দাঁড়াই হইতে পারে। আগে আমরা আশাবাদী ছিলাম যে ওসমান হাদিও ব্যক্তিগতভাবে দাঁড়াই হতে পারে, কিন্তু সেই হওয়ার মূলটাও কিন্তু ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা এবং
এই প্রচলিত 54 বছর প্রচলিত মানে এই সুবিধাবাদী রাজনীতির বিরোধিতা করা। এই বিরোধিতার কারণেই কিন্তু ওরা ব্যক্তিগতভাবে খুব সোচ্চার ছিল। হাসনাত আবদুল্লাহ সোচ্চার এখন পর্যন্ত যা দেখা যায়। আর ওই আমাদের আমাদের প্রায় কলিজার টুকরা নয়নের মণি ছিল হাসনাত, ওই হাদি, ও কিন্তু এই আধিপত্যবাদ বিরোধী এবং এই প্রচলিত ধারার রাজনীতির বিরোধী, আওয়ামী লীগ বিএনপি ধারার রাজনৈতিক বিরোধী এবং নূতন একটা ধারার প্রবর্তক ইনসাফের রাষ্ট্রনীতি রাজনীতির কথা বলে যাত্রা শুরু করেছিল এবং ইনসাফ ভিত্তিক কথা বলেছিল। এই ক্ষেত্রে ওরও বিজয়ী হয়ে আসার সম্ভাবনা ছিল তো ব্যক্তি ইমেজে। আর এছাড়া আর একটা ধারা আমরা দেখেছি যে ব্যারিস্টার ফুহাদও যাই না, উনি যদি ব্যক্তিগতভাবে, ওনার দল কিন্তু আসলে খুব ছোট, দলীয়ভাবে ব্যক্তিগতভাবে নির্বাচিত হয়ে কোনো আসার কোনো সম্ভাবনা নাই। শেষ মুহূর্তে যদি উনিও যেহেতু ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, তা আমার কাছে মানে উনি যদি আর দলের সাথে যদি মিলিত হয় তাহলে তাতে তার দফার মতো কিছু থাকবে না। আর এটা ঠিক, যেহেতু মাঝখানে কোনো ধারণা বা মাঝখানে কোনো দল ওইভাবে নির্বাচিত হওয়ার মতো কোনো অবস্থানে নাই। আর ব্যক্তিগতভাবে ফুয়াদ হয়তো ওই রকম অবস্থা সৃষ্টি করতে পারে নাই, তার কারণ ওখানে তার প্রচণ্ড রকমের মানে তার একটা বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে। এখানে হয়তো তারা যদি একটা ধারার গোষ্ঠীভুক্ত হয় তাহলে তার সম্ভাবনা আছে। আর আমার কাছে মানে তার জন্য সেই ধারা 8 দলীয় দলের ধারাটাই তার জন্য বোধহয় উত্তম ধারা। এছাড়া বোধহয় ব্যক্তিগতভাবে এখন যা দেখা যায় তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো এখন তাহলে দেখা গেল ওই যে তাসনিম যারা, আমার একটা মূল্যায়ন এখানে যে তাসনিম যারাকে হয়তো মানে সে যদি এনসিপির ওই নেত্রী হিসাবে যদি 8 দলীয় ধারার সাথে থাকতো তাহলে বোধহয় তার সমূহ একটা সম্ভাবনা ছিল নির্বাচিত হয়ে আসার। এখন যদি এখন ব্যক্তিগতভাবে নির্বাচন করে সে, তাহলে হাসনাত আবদুল্লাহর মতো বা আমাদের মানে আমাদের মন জয় করে নিয়েছে যে না হাদি, তার মতো তার অবস্থা সে কিন্তু ব্যক্তিগতভাবে সৃষ্টি করতে পারে নাই। কারণ তাকে সেইভাবে মানুষ নির্বাচনের মাঠে খাবে বললে মনে হয় না। কাজেই ব্যক্তিগতভাবে এককভাবে নির্বাচন করতে গেলে তার বোধ হয় আমসালা সব যাবে। যেমন করে আমসালা হারাতে চলেছে ওই ভিপি নূর, রাশেদ, মাহমুদুল হাসান মান্না, আমাদের সেই অত্যন্ত বাকপটু কে জুনায়েদ শাকির মতো, এই তারপরও আরাক আছে কে তারেক। মানে রাজনীতিতে এবছরের নির্বাচনী মাঠে সবচেয়ে বড় পাগলামির আমরা খেলা দেখব সেই আমতারেক। আসলে ওর চরিত্রটা কি আমরা জানি না, আসলে ওর লক্ষ্য উদ্দেশ্য তাও আমরা জানি না। ও কারণে অকারণে শুধুমাত্র এই ইসলামী ধারার বা এই যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে যারা কথা বলতেছে সেই তাদের বিরুদ্ধে মানে মানে গায়ে পরে পরে তাদের বিরুদ্ধে করাই যেন হলো তার একটা মিশন নিয়ে নামছে। এবং শোনা যায় সে পাগলামির অংশ হিসাবে সে নাকি 300 আসনে নমিনেশন দেবে এবং নমিনেশন ঘোষণা করতেছে। তো এটা ছেড়ে পাগলামিই। তো এই পাগলকে শেষ পর্যন্ত হয়তো পাগলাগারতে পাঠানো কেন হলো না আমরা জানি না। তো এটা বাংলাদেশে ওই বললাম না বিভিন্ন নির্বাচনের মাঠে কিছু ভার আমরা দেখতে পাই, দেন পাগলের পাগলামি কিছু দেখতে পাই। সেই পাগলের পাগলামি হিসেবেই হয়তো কিছু আমরা দেখি না সার্কাসের মাঠে আমরা ছোট ছোট ভার দেখি, ভার ওরা বামন ওরা কিন্তু মানুষকে, ওদের কাজে হচ্ছে যে মানুষকে উৎসাহ দেওয়া, হাসানো। তো সেই নির্বাচনের মাঠে বোধহয় আমাদের মনে হয় তা আমতারেকে সেইভাবে হাসানোর জন্য বোধহয় নির্বাচন কমিশন শেষ পর্যন্ত মানে দলীয় ওই কি দেশে যেন কয় নিবন্ধনও দেশে। তো সে তো নির্বাচিত হবেই না। তো এই নির্বাচিত হওয়ার জন্য হয়তো সেও জানে নির্বাচিত হবে না, কিন্তু এই জন্য জানলাম না যে বুঝলাম তো যে এই নির্বাচনের মাঠে একটু মানুষকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য আর কি। আমরা এর আগে দেখছি যে নাকি কে যেন একজন আসলে ওই হিরো আলম মানুষকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য নির্বাচনের মাঠে লাভঝাপ করছে ওই সার্কাসের জন্য ছোট্ট বামনদের মতো। হয়তো এবছর নির্বাচনের মাঠে সবচেয়ে সেই বামনের সেই ভার হিসাবে সেই রোলটা প্লে করবে আমাদের আমতারেক। অলরেডি তারা সেইভাবে কার্যক্রম শুরু করেছে। দেন তার কাজই হয়েছে যে জেসে যে আজকের ভারতীয় আধিপত্য বিরোধী যে ধারাটা আজকের বাংলাদেশের রাজনীতির মাঠে একটা বলিষ্ঠ অবস্থা নিয়ে আছে তার কেন যেন সমালোচনা করা, বিরুদ্ধে করা, সে ব্যক্তি হোক বা গোষ্ঠী হোক। তো জানি না এরকমের রাজনৈতিক খেলা, তো নির্বাচনের মাঠে এরকমের কত পাগলামি আল্লাহ আমাদেরকে দেখাবে। এই বছর তো অনেক দেখেছি, হয়তো সামনে আরও দেখবো ইনশাল্লাহ। তো যতই পাগলামি করুক না কেন, দিন শেষে আমাদের মানে উদাত্ত আহ্বান আমাদের জাতির প্রতি, দেশবাসীর প্রতি, আমার সুধী শুভাকাঙ্ক্ষীর প্রতি, যে আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা রাজনৈতিক ধারা আমরা সৃষ্টি করতে চাই। মাঝখানে কোনো ধারায় দেশে বাংলাদেশের এতদিন ছিল কিন্তু এখন না থাকারই কথা। কারণ এই যে 2000 মানুষের প্রাণ দেওয়া হলো,
এই যে 40,000 মানুষের আজকে পঙ্গুত্ব বরণ করা হলো, এটা কিন্তু ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আমরা এখন ওই 54 বছরের আগে যে রাজনৈতিক যে একটা গান স্লোগান ছিল, যে রাজাকারী গান, অমুক গান, তমুক গান, সমুক গান, এইসব তো দুনিয়ার কোনো দেশে কোথাও রাখে না। ওটা হয়তো পট পরিবর্তনের পরে একটা জেনারেশন পর্যন্ত থাকে, কিন্তু এটা জেনারেশন পর জেনারেশন এগুলো থাকে না। কারণ এখন রাজাকার যারা ছিল তারাও মরে গেছে, অধিকাংশ মরে গেছে, তাদেরকেও নাই। এখন যে জেনারেশন বাংলাদেশের রাজনীতি করে, এখন যারা নতুন প্রজন্ম, এদের ভিতরে রাজাকারী তকমা দেওয়ার কোনো সুযোগ নাই এদের বিরুদ্ধে। আর এরা রাজাকারী চিন্তাভাবনা লালন করেও না। আর ভারতীয় একইভাবে তারা ভারতীয় আধিপত্যবাদকেও বাংলাদেশে মেনে নেওয়ার জন্য তারা পক্ষপাতী না। এই জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরোধী হলে সেটা রাজাকার, এই তকমা দিয়ে আমতারেক রাজেন এদেশের মানুষকে একদিন মানে উদ্বেলিত করতে পারবে, এটা আমতারেকদের একটা ছেলে বোকামি এবং পাগলামি। এবং দেখেন আমতারেকের কথা বক্তব্য নিচে যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ট্রল করে, এটা দেখলেও হয়তো ওর যদি বুদ্ধি জ্ঞান থেকে থাকে অথবা নিজের তো সামান্যতম যদি জ্ঞান থেকে থাকে, তাহলে তার কিন্তু নিজেকে আঁচ করা দরকার, নিজেকে মূল্যায়ন করা দরকার। যেন ওর এই বক্তব্য এবং কার্যক্রম বাংলাদেশের মানুষ খায় না, খাবে কেন? ওর বক্তব্য এবং কার্যক্রম তো সেরে পাগলামি। ওকে তো মানুষ এই কথাই বলে, ওকে এখনো পাগলা গারদে নিয়ে ওকে সুস্থতার জন্য চিকিৎসা দেওয়া হয় না। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা শেষ পর্যন্ত এই কথাই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বাংলাদেশটাকে এই 54 বছর যে আমরা নানাভাবে ভারতের তাবেদারিত্ব নিয়েই আমাদের রাজনীতি করতে হয়েছে। আমরা জিয়াউর রহমানের ভিতরে আমাদের পরম শ্রদ্ধ এবং আমাদের দেশের অভিসংবাদিত নেতা জিয়াউর রহমানের ভিতরে সেই আধিপত্যবাদ বিরুদ্ধে দেখেছিলাম। বাংলাদেশি এবং বাংলাদেশি অধিকাংশ মানুষের চিন্তা চেতনা, বিশ্বাসের লালন করা চিন্তা চেতনার ভিত্তিতে তিনি সংবিধান প্রণয়ন করেছিলেন, সংবিধানের সংশোধন এনেছিলেন এবং আমাদের বাংলাদেশিদের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য তিনি চেষ্টা করেছিলেন, যার জন্য নির্মমভাবে তাকে শাহাদত বরণ করতে হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মানে তার অন্তর্ধানের পরে তার দলটি খালেদা জিয়া পর্যন্ত, আমাদের পরম শ্রদ্ধা খালেদা জিয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত নেতা ছিলেন, ততদিন পর্যন্ত আমরা তার দল সেই ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে তার দলের বিরুদ্ধে দেখেছি। তার প্রমাণ আমরা দেখেছি। যেন দেখেন, বাংলাদেশ একজন রাষ্ট্রপতি এসেছিল, যেন তথাকথিত যেন এই শাহবাগী চত্বরে যেন একটা প্রলয়ঙ্করী ঘটনা ঘটাচ্ছিল দেশের কিছু ওই জারজ সন্তানেরা, ভারতের জারজ সন্তান। ওই সময় প্রণব মুখার্জি এসেছিল তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। ওই সময় আমাদের পরম শ্রদ্ধা খালেদা জিয়া সেই পুরো প্রণব মুখার্জিকে সাক্ষাৎকার দিতে থেকে অনীহা প্রকাশ করেছিলেন, সাক্ষাৎকার দেন নাই। তো এটা ছিল তার ভারতের আধিপত্য বিরোধী মনোভাব এবং মানসিকতার এবং স্থানের একটা স্পষ্ট নজির। কিন্তু আমরা জানি না আজকে তার সেই খালেদা জিয়া, আমাদের পরম শ্রদ্ধা খালেদা জিয়া আজকের সেই দলটির নেতৃত্বে নাই। ওনার আজকের অসুস্থতার কারণে দলটা আজকের হতশ্রী অবস্থা। তো সেই দলটার বিরুদ্ধে আজকে নানা রকমের কথা আমরা শুনছি। তো আল্লাহ তাদেরকে শুভ উদয় করে দুঃখ। আমরা বলবো জিয়াউর রহমানের পলিসির উপর সেই দলটাকে প্রতিষ্ঠিত রাখুক এবং তার ছেলে আজকের অনেক দিন পরে দেশে এসেছেন, তার ছেলের ভিতরে সেই রকমের তার পিতার দর্শনীয় রাজনীতি করার তৌফিক দান করুক তার ছেলেকে। এবং একই সাথে যে আঙ্গিকে রাজনীতি করুক না কেন, রাজনীতির রকম অনুসারে তাদের এই দেশের জনগণ তাদেরকে মূল্যায়ন করার জনগণকে আল্লাহ তৌফিক দান করুক। এবং দিন শেষে সবশেষে আমাদের দোয়া এবং কায়মন বাক্যে আল্লাহর কাছে চাওয়া থাকবে যেন আমাদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে গোষ্ঠী, যে ধারাটা বাংলাদেশে আজকের এই দুইটা লড়াইয়ের মাঠে বিচরণ করতেছে, সেই আধিপত্যবাদ বিরোধী ধারা যেন নিরঙ্কুশ ভোটে, নিরঙ্কুশ আসনে জয়ী হয়ে বাংলাদেশকে একটা সত্যিকার বাংলাদেশি রাজনীতি এবং এদেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনা, বিশ্বাস আদলে রাজনীতি প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক। বাংলাদেশের জনগণকেও সেই রকমের চেতনায় উজ্জীবিত ধারাটাকে ভোট দেওয়ার মতো মানুষের সৃষ্টি করে দেউক। 54 বছরের সেই দলান্ধ দল কারা এবং ভারতীয় তাবেদার এর কারি যেই রাজনৈতিক ধারা ছিল, তাই সেই থেকে বের হয়ে আসার তৌফিক দান করুক। জনগণ সেই দলটিকেই ধারাটিকেই খুঁজে বেছে নেওয়ার মানসিকতা লালন করুক। আল্লাহ তাদের সেই তৌফিক দান করুক, আমিন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।